পয়লা ফেব্রুয়ারি ভারতের কোটি কোটি মানুষের চোখে টিভির পর্দায় কেউ ভাবছেন ট্যাক্স কমবে কিনা, কেউ ভাবছেন মোবাইল বা গাড়ির দাম কমবে কিনা। কিন্তু 2026 সালের এই বাজেট কি সাধারণ মানুষের জন্য কোনো খুশির খবর নিয়ে এলো, নাকি মধ্যবিত্তের পকেট আরো ফাঁকা হতে চলেছে? আজকের এই ভিডিওটা আমরা কোনো কঠিন অর্থনৈতিক শব্দ ব্যবহার করব না। আমরা সহজ ভাষায় বুঝবো 2026-এর বাজেট সরকার কার পকেট থেকে টাকা নিল আর কার পকেটে টাকা দিল। ইসরোর থেকে বেশি টাকা কেন ডাক বিভাগকে দেওয়া হলো, আর আপনার বাচ্চার স্কুলে কেন কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি হচ্ছে। চলুন গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করি বাজেট 2026। প্রথমে একটা সহজ হিসাব করা যাক। ধরুন ভারত সরকার পুরো 1 বছরে 1 টাকা আয় করে। সেই 1 টাকা কোথা থেকে আসে? বাজেট রিপোর্ট অনুযায়ী 18 পয়সা আসে কর্পোরেট ট্যাক্স থেকে, 21 পয়সা আসে আপনার দেওয়া ইনকাম ট্যাক্স থেকে, আর 18 পয়সা আসে জিএসটি থেকে। কিন্তু মুশকিলটা হলো খরচ নিয়ে। সরকার আয় করছে 1 টাকা কিন্তু খরচ করছে 1 টাকা 24 পয়সা। এই অতিরিক্ত 24 পয়সা সরকারকে ঋণ নিতে হচ্ছে। একেই বলে ফিজিক্যাল ডেফিসিট। আর এই ঋণের সুদ মেটাতেই আমাদের বাজেটের প্রায় সব থেকে বড় অংশ অর্থাৎ 19.72 লাখ করোড় টাকা খরচ হয়ে যাচ্ছে। তার মানে আমরা উন্নয়নের চেয়ে পুরনো ঋণের সুদ বেশি দিচ্ছি। সবাই আশা করেছিল এই বাজেটের ইনকাম ট্যাক্স স্ল্যাবে বড় কোনো একটা বদল আসবে, কিন্তু সত্যিটা হলো সরকার ট্যাক্স কমানোর চেয়ে পরিকাঠামো বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি জোর দিয়েছে। মধ্যবিত্তদের জন্য সরাসরি কোনো ট্যাক্সের ছাড়ের ঘোষণা হয়নি। উল্টে স্টক মার্কেটে যারা ট্রেডিং করছেন তাদের জন্য এসটিটি কিছুটা বাড়ানো হয়েছে, যার ফলে মার্কেট বাজেট ঘোষণার দিন 1000 পয়েন্ট পর্যন্ত নিচে নেমে গিয়েছিল। আপনি যদি একজন ইনভেস্টর হন তবে এই বাজেট আপনার জন্য খুব একটা সুখবর নয়। সরকার রেলওয়ের জন্য 2.81 লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। এর বড় অংশ খরচ হবে রেলের সিগন্যাল সিস্টেম উন্নত করতে, যাতে দুর্ঘটনা কম ঘটে। বড় খবর হলো 7টি নতুন হাই স্পিড রেল করিডোর মুম্বাই, পুনে, দিল্লি, বারাণসী থেকে শুরু করে দক্ষিণ ভারতের চেন্নাই, বেঙ্গালুরু পর্যন্ত এই করিডোরগুলো ভারতের যাতায়াত ব্যবস্থাকে বদলে দিতে পারে। এছাড়াও 5000 কোটি টাকা খরচ করা হবে ছোট ছোট শহর বা টিয়ার 2 সিটিগুলোকে স্মার্ট বানাতে। শিক্ষার জন্য বরাদ্দ হয়েছে 1.39 লাখ কোটি টাকা। কিন্তু এখানে একটা বিতর্কিত সিদ্ধান্ত রয়েছে। স্কুলে 15,000 কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করা হবে, অর্থাৎ সরকার চায় বাচ্চারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো শিখুক। শুনতে আধুনিক লাগলো, প্রশ্ন উঠছে যেখানে বহু স্কুলের ছাদ ভাঙা, পর্যাপ্ত শিক্ষক নেই, সেখানে কি ভিডিও বানানো শেখানোটা সব থেকে বড় অগ্রাধিকার হওয়া উচিত ছিল? স্ক্রিন অ্যাডিকশন যখন বাড়ছে তখন বাচ্চাদের হাতে ক্যামেরা আর ফোন তুলে দেওয়া নিয়ে বিশেষজ্ঞদের মনে সংশয় রয়েছে। আমাদের ডিফেন্স বা প্রতিরক্ষা বাজেট 7.84 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, যা জরুরি। কিন্তু দুঃখের বিষয় হলো ইসরোর বাজেট। ইসরো যেখানে একের পর এক রেকর্ড গড়ছে, সেখানে তাদের দেওয়া হয়েছে মাত্র 13,000 কোটি টাকা। অথচ ডাক বিভাগের ক্ষতিপূরণ করতেই সরকারের ডবল অর্থাৎ 27,000 কোটি টাকা খরচ করছে। মহাকাশ গবেষণায় ভারত যদি পিছিয়ে পড়ে তবে সেটা দীর্ঘমেয়াদে আমাদের জন্য বড় লস হতে পারে। সরকার বুঝতে পেরেছে পর্যটন থেকে অনেক ডলার আয় করা সম্ভব, তাই 10,000 ট্যুরিস্ট গাইডকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 5টা মেডিকেল ট্যুরিজম হাব তৈরি করা হবে, অর্থাৎ বাইরে থেকে মানুষ ভারতে চিকিৎসা করতে আসতে পারবে। এছাড়াও পোশাক শিল্প, টেক্সটাইল সেক্টরের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনা হয়েছে, যাতে বাংলাদেশ বা ভিয়েতনামের সাথে প্রতিযোগিতায় ভারত জিততে পারে। তাহলে সারসম্য কি দাঁড়ালো? বাজেট 2026 দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে। রাস্তা হচ্ছে, ট্রেন বাড়ছে, মেডিকেল হাব হচ্ছে, কিন্তু আজকের দিনে সাধারণ মানুষের পকেটে তাৎক্ষণিক স্বস্তি নেই। জিনিসের দাম কমার কোনো জোরালো ইঙ্গিত নেই, নেই ট্যাক্স বড় ছাড়। আপনার কি মনে হয় এই বাজেট কি ভারতকে 2047-এ উন্নত ভারতের দিকে নিয়ে যাবে, নাকি সরকার সাধারণ মানুষের সমস্যাগুলোকে এড়িয়ে গেল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার। দেখা হবে পরের ভিডিওতে।